এই প্রশ্নগুলো আমরা করব হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম থেকে। প্রথম কোশ্চেন হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়াং গুণাঙ্কের মান কি হবে? কমে যাবে। এটা আমরা দেখেছি, উষ্ণতা যদি বেড়ে যায় ইয়াং গুণাঙ্কের মান কি হয়? কমে যায়। দ্বিতীয় কোশ্চেন কি হচ্ছে, একটা তারের ইয়াং গুণাঙ্ক হচ্ছে ওয়াই। ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে? এখানটায় হচ্ছে 2y হবে। কি করে হবে? তাহলে আমরা দেখি, আমরা কি জানি y ইকুয়াল টু এফ বাই এ বাই দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি? y ইকুয়াল টু এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল প্রাথমিক দৈর্ঘ্য বাই স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ইয়াং গুণাঙ্ক ওয়াই আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তাহলে তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করতে চায়, তাহলে এখন যা দৈর্ঘ্য আছে এল দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করি মানে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা তখন 2 হয়ে যাবে। তাহলে তখন এটা আমার যে বলটা সেটা যদি F1 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখবো? F1। এটা দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য এল ছিল, এ দৈর্ঘ্য বৃদ্ধি আমরা কি করলাম? 2L করলাম, তাই তো? তাহলে এই F1টা কি হয়ে যাবে? এই 2 ইন্টু ওয়াই হয়ে যাবে। তাহলে F1 ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু ওয়াই, কোনাকুনি গুণ হয়ে গিয়ে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো পদার্থের ঘনত্ব বলে দিয়েছে 800 কেজি পার মিটার কিউব। তাহলে আপেক্ষিক গুরুত্ব কত হবে? আপেক্ষিক গুরুত্ব আমরা কি জানি? ওই পদার্থটার ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে ওই পদার্থের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব। তাহলে এসআইতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে কত হবে? 8। তাহলে আপেক্ষিক ঘনত্ব কত হবে? আপেক্ষিক গুরুত্ব 8 হবে। এর পরের কোশ্চেন কি বলেছে? 3 হলো 4। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হবে? সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান জানি 0 হবে। আচ্ছা, তারপরে উত্তল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়ে যায়, তাই তো? কারণ কি? পৃষ্ঠটান। তেল হচ্ছে কি জৈব বস্তু, তাহলে জৈব বস্তু যখন জলে দ্রবীভূত হবে তখন কি পৃষ্ঠটান কমে যাবে। তাহলে পৃষ্ঠটান কমে গিয়ে আর একদিকের পৃষ্ঠটান বেশি, এইভাবে আস্তে আস্তে সমুদ্রের যে ঢেউটা কমে যাবে। এর পরের কোশ্চেন কি আছে? বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা সমবেগে করে। এখানে অপশানে যেটা আছে প্লবতা, সান্দ্রতা আর পৃষ্ঠটান কোনোটি নেই। এখানে হবে সান্দ্রতার সঙ্গে সম্পর্কিত, কোনোটি না হবে না, সান্দ্রতা। হ্যাঁ, এটা সান্দ্রতা হবে। তারপরের কোশ্চেন কি বলেছে যে তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? এটা আমরা জানি কি? বার্নৌলির নীতির সাহায্যে। হ্যাঁ, এরপরের কোশ্চেন স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সাথে সমান? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পীড়নের সাথে সমান। স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু আমরা বা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যে কোনো গুণাঙ্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতির কোনো কি একক নেই, এককহীন। তাহলে পীড়নের যা একক হবে সেটাই হবে ওই গুণাঙ্কের একক। আচ্ছা, এবার দেখছি কি কোশ্চেন। একটি ধাতুখণ্ডের উপর একটি ধাতুখণ্ডের বায়ুতে ওজন দিয়েছে 200 জিএফ আর জলে নিমজ্জিত অবস্থায় ওজন 150 জিএফ। তাহলে ধাতুর আপেক্ষিক গুরুত্ব কত? তাহলে জলে যখন বস্তুটাকে দিচ্ছি তখন নিচের দিকে ওর ওজন mg কাজ করবে আর উপরের দিকে প্লবতা বল বি কাজ করবে। তাহলে যেটা আপেক্ষিক ওজন পাচ্ছি পূর্ণ নিমজ্জিত অবস্থা সেটা হচ্ছে 150 জি গ্রাম পার সেন্টিমিটার, না কত? যে 150 জিএফ, সরি কত? পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 150 জিএফ। তাহলে আমরা কি লিখতে পারি? 150 জিএফ ইকুয়াল টু এমজি মাইনাস বি। বায়ুতে যেটা ওজন সেটা হচ্ছে এমজি, তার মানে সেটা হচ্ছে কত? 200 জিএফ। তাহলে সমান সমান 200 জিএফ মাইনাস বি, মানে হচ্ছে ভি ইন্টু জল
ঘনত্ব ইন্টু জি, জলের ঘনত্ব সিজিএসে 1 হবে ইন্টু জি, তাহলে ভিজি। এবার ভি ইকুয়াল টু আমরা কি জানি, ওই ধাতুটা, ওই যেটা ডুবিয়েছে যে বস্তুটা, তার আয়তন, তার টোটাল আয়তন হচ্ছে ভি। তাহলে আমরা ঘনত্ব সমান কি লিখতে পারি, রো ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা এই ঘনত্বটা পেয়ে যাব, মানে ভি ইকুয়াল টু এম বাই রো, সেটা আমরা এই ইকুয়েশনে বসাবো। বসালে তাহলে কি পাচ্ছি দেখো, কত, 150 এম জি এফ ইকুয়াল টু 200 মাইনাস কি, ভি রো জি, ভি ইন্টু জলের ঘনত্ব 1 ইন্টু ডি। ভি মানে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো ইন্টু 1 জি, তাই তো। হ্যাঁ, তাহলে এখান থেকে এম বাই রো ইন্টু জি ইকুয়াল টু 200 জি এফ মাইনাস 150 জি এফ সমান কত, 50 জি এফ। দুদিকে জি জি কেটে গেল, তাহলে এখান থেকে আমরা ধাতুটির আপেক্ষিক গুরুত্ব রোটা বার করব, তাই তো। তাহলে রো ইকুয়াল টু কত হবে, রো ইকুয়াল টু এম বাই 50 এফ। আচ্ছা দেখো, বস্তুটার যে নিচে ওজন এমজি কাজ করছে, উপরে প্লবত বল বি কাজ করছে, হ্যাঁ। তাহলে বি ইকাল টু ভিডিজি, ভি হচ্ছে বস্তুটার আয়তন, যতটা আয়তন ডুবে আছে এখানে পুরোটাই ডুবে আছে, তাহলে ভি হচ্ছে বস্তুটার ভর বাই বস্তুটার ঘনত্ব এম বাই রো ইন্টু জলের ঘনত্ব ডি ইন্টু জি। জলের ঘনত্ব ডি সমান 1। এবার বলেছে যে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 150 জি, তাহলে 150 জি ইকাল টু এম জি মাইনাস বি, সেটা আমরা করলাম। তাহলে এখান থেকে আমরা এদিকে এম বাই রো ডি জি এটা এদিকে আনলাম, জিগুলো সব কেটে গেল, ডির মান 1 বসালাম, তাহলে 200 মাইনাস 150 মানে 50 পেলাম। এটা একটা ইকুয়েশন। আর একটা আমরা জানি হচ্ছে বায়ুতে ওজন 200 জি, তাহলে বায়ুতে ওজন যেটা সেটা হচ্ছে এমজি সমান কত, তাহলে 200 জি, হ্যাঁ। এটা এমজি ইকুয়াল টু কত, 200। তাহলে এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু জি জি কেটে গেল, এম ইকুয়াল টু 200। তাহলে এই 200-র মানটা আমরা এই ইকুয়েশনে যদি বসাই, তাহলে রো ইকুয়াল টু কত পাবো, 200 বাই 50। 200 বাই 50 মানে কত, 200 বাই 50, 0 কেটে গেল, 5 দিয়ে 20 কাটলে 4 5 20, তাহলে রো ইকুয়াল টু কত পেলাম, 4। তাহলে ওই বস্তুটার যে ঘনত্ব সেটা 4 পেলাম, 4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এবার আপেক্ষিক গুরুত্ব কি হবে, বস্তুটার ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তার মানে বস্তুটার ঘনত্ব 4 আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সিজিএস 1, তার মানে আপেক্ষিক গুরুত্ব কত পাবো, 4। বুঝেছো? আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি আছে, যে দুটো তরলের ঘনত্ব বলে দিয়েছে 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর একটা হচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে তরল দুটোকে সময়ায়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে। তাহলে দুটো তরলকে সম আয়তনে মিশ্রিত করছি, এটাও ভি এটাও ভি। তাহলে এখন যে মিশ্রণ হবে তার যে ঘনত্ব হবে সেটা কত, তাহলে যে মিশ্রণ হবে সেই মিশ্রণের আয়তন কত, 2v। মিশ্রণের আয়তন 2v আর ঘনত্ব যদি রো ধরি, তাহলে রো ইকাল টু কি লিখতে পারি, রো ইকাল টু আচ্ছা এটা সেই নতুন ঘনত্ব রো ইকাল টু কি লিখতে পারি, সে মিশ্রণের ভর বাই মিশ্রণটার আয়তন, আয়তনটা কত, 2v। এটাও যদি ভি নিই, এটাও যদি ভি নিই। এখন এই যে মিশ্রণের যে ভর, সেই ভরটা সমান কি, এই তরলটা প্রথম তরলের ভর প্লাস দ্বিতীয় তরলের ভর সমান কি লিখতে পারি আমরা, m1 প্লাস m2 বাই 2v। এখন m1টা আমরা বার করি, আমরা প্রথমের ঘনত্ব জানি 1.6, তাহলে 1.6 ইকুয়াল টু কি লিখতে পারি, m1 বাই ভি। তাহলে m1 ইকুয়াল টু কি লিখতে পারি, 1.6 ভি। সেরকমভাবে m2টাও লিখতে পারি কত, 2 ইকুয়াল টু m2 বাই ভি, তাহলে m2 ইকুয়াল টু কি, 2v।
প্লাস 2v বাই 2v। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 3.6 বাই 2, ভি বাই ভি কেটে গেল। তাহলে এখান থেকে 3.6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 কে 2 1, তাহলে 1.8 দুগুণে 16 1.8। তাহলে অ্যান্সারটা কত হবে 1.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপরের কোশ্চেনে কি আছে যে একই উপাদান নির্মিত দুটি তার এ আর বি, একই উপাদান নির্মিত দুটি তার এ আর বি, এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, তাহলে ইয়াং গুণাঙ্ক কে বেশি কম? ইয়াং গুণাঙ্কটা কি দৈর্ঘ্যের সঙ্গে কি সমানুপাতিক, কি জানি ওয়াই ইকুয়াল টু এ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তার মানে ওয়াইটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, তাহলে যার দৈর্ঘ্য বেশি তার ওয়াইটা বেশি, তাহলে এখানে এর দৈর্ঘ্য বেশি, তাহলে ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি। আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে চাপ। কোশ্চেন বলছে চাপ কাকে বলে? চাপ কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলে লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে, কোনো তলের উপরে লম্বভাবে যে বলটা প্রযুক্ত হবে সেই বলটাকে বলছি চাপ। তাহলে চাপ পি ইকুয়াল টু আমরা কি জানি এফ বাই এ। আচ্ছা, তাহলে চাপ কি? চাপ হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কোশ্চেন আছে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন? তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান আমরা বার করি 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন সমান আমরা কি জানি 10⁵ ডাইন, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কত হলো, নিচে 4টে শূন্য উপরে 5টা শূন্য, তাহলে কেটে গেলে একটা শূন্য পড়ে থাকবে, 10 কি হবে তাহলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে যে ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে কি বোঝা যাবে? তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার মানে শীঘ্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে সিজিএস পদ্ধতিতে কোন পদ্ধতিতে ঘনত্বের মান হলো আপেক্ষিক গুরুত্ব? কোন পদ্ধতিতে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব একই? সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি আছে প্লবতা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী? প্লবতা সাধারণত কি হয়, বস্তুটার ওজন সবসময় নিচের দিকে কাজ করে, আর প্লবতা সবসময় ওজনের বিপরীত দিকে ঊর্ধ্বমুখী কাজ করে, তাহলে প্লবতা ঊর্ধ্বমুখী। 7এর কোশ্চেন হচ্ছে এসআইতে পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটান হচ্ছে প্রযুক্ত বল বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে যে বলটা, তাহলে বল বাই দৈর্ঘ্য, তাহলে বলের একক কি এসআইতে নিউটন, আর দৈর্ঘ্যের একক মিটার, তাহলে নিউটন পার মিটার। বা এইভাবেও লিখতে পারি আমরা। তাপমাত্রা বাড়লে কি হবে পৃষ্ঠটান? তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যায়। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে জলের উপরে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হবে? জলীয় বাষ্প যদি থাকে পৃষ্ঠটান হ্রাস পাবে। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে? পৃষ্ঠটান আমরা জানি টি হচ্ছে বল বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য প্রযুক্ত বল। তাহলে বলের মাত্রীয় সংকেত বল মানে কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে এল টি⁻⁻2 বাই এল, এল কেটে গেল, তার মানে আমরা কি পাচ্ছি এম টি⁻⁻2। মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি পেলাম এম টি⁻⁻2। এরপরের কোশ্চেন হচ্ছে প্রবাহের কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়? ঘূর্ণি কখন সৃষ্টি হবে? যখন অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ হবে তখন ঘূর্ণির সৃষ্টি হবে। তারপরে কোশ্চেন লম্ববৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তরলের ধাররেখ প্রবাহ হলে ধাররেখগুলো কেমন হয়? ধাররেখগুলো লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে হয়। মানে ধরো এই লম্ববৃত্তাকার একটা চোঙের মধ্যে দিয়ে ধাররেখ প্রবাহ হচ্ছে, তাহলে প্রবাহগুলো দেখতে কেমন হবে? প্রবাহগুলো লম্ববৃত্তাকার চোঙের মতোই হবে দেখতে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি আছে স্থিতিস্থাপক সীমা বলতে সীমা কাকে বলে? স্থিতিস্থাপক সীমা কি? হ্যাঁ, বস্তুর যদি বাহ্যিক প্রযুক্ত বলের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি থাকে তাহলে বিকৃত বস্তুটা পূর্বে আবার আগের বস্তুর অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু এই প্রযুক্ত বলের মান যদি আমরা বাড়াই তাহলে কি হবে, বস্তুটা আর আগের অবস্থায় যদি ফিরে না আসে
তাহলে এই যে সর্বোচ্চ বল যে প্রয়োগ করছি সেই বলটাই হচ্ছে এই স্থিতিস্থাপক, এই বাহ্যিক বলের সীমা। বুঝেছো? মানে একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করছি, তারটাকে ধরো টেনে টানছি, বল প্রয়োগ করছি, ধরো ধরো তারটার দৈর্ঘ্য এতটুকু, এখন আমরা বল প্রয়োগ করে বাড়ালাম এতটা, এতটা বৃদ্ধি পেল, এবার বল ছেড়ে দিলাম, আবারও আগের অবস্থায় ফিরে এলো। এবার এমন এমন যদি বল প্রয়োগ করি, তাহলে যদি ও আগের অবস্থায় ফিরে না আসে, বড় হয়ে থেকে যায়, তাহলে কি ও স্থিতিস্থাপক সীমা অতিক্রম করেছে। বুঝতে পেরেছো? তাহলে স্থিতিস্থাপক সীমাটা কি বলবো, বস্তুতে বাহ্যিক প্রযুক্ত বলের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে কি হয়, বিকৃত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে। অর্থাৎ কি, বস্তুটা যদি প্রযুক্ত বল সরিয়ে নিয়ে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে, তাহলে বাহ্যিক বলের এই যে সীমাটা, একে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। এরপরে কি কোশ্চেন আছে, বিকৃতির একক কি? বিকৃতি কোনো এককই নেই, এটা দুটো কি, যে বিকৃতি হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো কি একক নেই। এসআইতে ইয়াং গুণাঙ্কের একক কি হবে? ইয়াং গুণাঙ্ক মানে কি, পীড়ন বাই বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, বিকৃতির কোনো একক নেই, তাহলে এখানে কি পীড়নের কোনো একক নেই, এই বিকৃতির কোনো একক নেই, কিন্তু পীড়নের একক আছে। পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে এসআইতে নিউটন, মানে বলের একক, বল বাই ক্ষেত্রফল, যেহেতু পীড়ন তাহলে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক এসআইতে মিটার স্কোয়ার। তাহলে এসআইতে ইয়াং গুণাঙ্কের একক কি লিখবো, নিউটন পার মিটার স্কোয়ার। এরপরের কোশ্চেন কি আছে, এরপরে হচ্ছে স্তম্ভ মেলাতে আছে। স্তম্ভ মেলাতে এটা দেওয়া আছে চারটে অপশন, এর মধ্যে এগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, মেলাতে হবে। এখানে ইয়াং গুণাঙ্ক তাহলে স্থিতিস্থাপকতার সঙ্গে সম্পর্কিত, প্লবতা আর্কিমিডিসের নীতির সঙ্গে সম্পর্কিত, স্প্রিং এর অনমনীয়তা বল ধ্রুবকের সঙ্গে সমানুপাতিক, স্প্রিং বল ধ্রুবক, আর সান্দ্রতা বার্নৌলির নীতির সাথে সম্পর্কিত। এরপরেরটাও কি আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। তরল স্থির থাকলে কি হবে, সান্দ্র বল ক্রিয়া করবে না। তরল স্থির থাকলে, আচ্ছা, ঘর্ষণের মতোই সান্দ্রতা কি গতির বিরুদ্ধে কাজ করে। সান্দ্রতা আর প্লবতাজনিত বাধা অভিকর্ষের সমান হলে বস্তু কি স্থির বেগে পড়তে থাকবে। নিচের বস্তুটার মধ্যে যে সান্দ্র বল আর যে প্লবতা বল, বস্তু যখন উপর থেকে পড়তে থাকে যে প্লবতা বল, এই দুটো যদি সমান হয় বস্তু তখন স্থির বেগে পড়তে থাকবে। আর পতনশীল বস্তুর বেগ যত বাড়ে, সান্দ্রতাজনিত কি বাধা তত বাড়বে। এরপরে কোশ্চেন শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণ হচ্ছে, জল কেরোসিনের তুলনায় কি, জল কেরোসিনের থেকে বেশি সান্দ্র। জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটান অজৈব হলে বৃদ্ধি পায় আর জৈব হলে কমে যায়। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কি হয়, শূন্য হয়। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক কত হবে, পূর্ণ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক হবে অসীম। মানে এক্ষেত্রে বস্তুটা বল প্রয়োগ করলেও সংনমিত বা প্রসারিত করা যাচ্ছে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের কোশ্চেন আসছে, বার্নৌলির নীতিটি কি সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এরপরের কোশ্চেনে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, সত্য মিথ্যা। তাহলে প্রথম কোশ্চেন আছে, পৃষ্ঠটান স্থির তরলের সর্বোচ্চ ক্রিয়াশীল, এটা মিথ্যা। জলের সচলতা আলকাতরার তুলনায় বেশি, সত্য, জল বেশি সচল আলকাতরার থেকে, কারণ পৃষ্ঠটান জলের কম আলকাতরা থেকে। এই সান্দ্রতা আলকাতরার বেশি, জলের কম। আচ্ছা, পীড়নের প্রভাবে বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়, এটাও সত্য। আচ্ছা, তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা বৃদ্ধি করতে চায়, এটা মিথ্যা। তরল সর্বদা তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস করতে চায়, কারণ পৃষ্ঠটানের জন্য। তারপরে জলের উপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, এটা মিথ্যা। তেল হচ্ছে জৈব পদার্থ, জৈব পদার্থ যদি জলে পড়ে তাহলে পৃষ্ঠটান কি হবে, হ্রাস পাবে। আচ্ছা, এরপরের কোশ্চেন আসছে 2 নম্বরের কোশ্চেনগুলো কি দেখি, তরলের চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক কি। তাহলে চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক কি জানি আমরা, কোনো তরলের প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাত বলকে আমরা কি বলি, চাপ। তাহলে চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল, তাই তো। এটা এগুলো সব ভিডিও আছে, আমি এর সঙ্গে লিঙ্ক করে দেব। এরপরে আসছে বায়ুমণ্ডলীয় চাপ আর প্রমাণ চাপ কাকে বলে। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল তলের উপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে লম্বভাবে বল প্রয়োগ করছে তাকে বায়ুমণ্ডলীয় চাপ। আর প্রমাণ চাপ হচ্ছে ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার উচ্চ পারদস্তম্ভ বা 10.3 মিটার উচ্চ জলস্তম্ভ, যে কোনো একটা, এর যে চাপ দেয় তাকে আমরা কি বলছি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ চাপ। এরপরের কোশ্চেন আছে কি, ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস। সেটা তো আমরা সকলে জানো কি, ব্যারোমিটারের পারদর্শিতা যদি ধীরে ধীরে কমতে থাকে তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার মানে বৃষ্টির সম্ভাবনা। ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ দ্রুত কমে যায় তার মানে কি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তার মানে শীঘ্রই তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে বোঝা যাবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি হচ্ছে? কমছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক আর পরিষ্কার থাকবে। ব্যারোমিটারের পাঠ যদি দ্রুত বাড়ে তাহলে কি হবে? জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, অর্থাৎ বায়ুচাপ বেশি, ফলে প্রবল বেগে শুষ্ক বায়ু প্রবাহিত হতে পারে। আচ্ছা, এরপরে দেখো সাইফনের দুটো ব্যবহারিক প্রয়োগ বলেছে। আমরা শৌচাগারের ফ্লাশে যে সাইফন ব্যবহার হয়, এছাড়া বড় ব্যারেলের মধ্য দিয়ে রাখা পেট্রোল ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরণের জন্য সাইফন ব্যবহার হয়। তোমরা আরো অনেক নিজেদের মতো উদাহরণ দিতে পারো। আচ্ছা, এরপরে 5 কোশ্চেন কি আছে, ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য কি? ঘনত্ব হচ্ছে পদার্থের একক আয়তনের ভরটা হচ্ছে ঘনত্ব, আর আপেক্ষিক গুরুত্বকে 4 ডিগ্রি, মানে কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, অথবা কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভরের অনুপাতটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে ঘনত্বের হচ্ছে একক রয়েছে, আপেক্ষিক গুরুত্ব একক নেই। ঘনত্বের মাত্রা আছে, আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন। ঘনত্বের মাত্রা কি? এম ভর বাই আয়তন, মানে m(l)-3 ঘনত্বের মাত্রা। আচ্ছা, এরপরে আসছে আমরা প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। প্লবতা আমরা জানি কি v রো জি বা vdg। এটা কি বস্তুটা যতটা নিমজ্জিত হয়েছে সেই নিমজ্জিত অংশটার আয়তন v, যতটা নিমজ্জিত হয়েছে, যদি v অংশ নিমজ্জিত হয় সেই নিমজ্জিত অংশের আয়তন তার সাথে সমানুপাতিক। তারপরে এই যে তরলে ওটা নিমজ্জিত হবে সেই তরলের ঘনত্ব যদি রো হয় সেই ঘনত্বের সাথে সমানুপাতিক, আর সেখানকার অভিকর্ষজ ত্বরণের সাথে সমানুপাতিক। এরপরে আসছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতিতে আমরা কি বলছি, যে কোনো কঠিন অদাব্য পদার্থকে কোনো প্রবাহীর মধ্যে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই পদার্থের ওজনের কি হয়? আপাত হ্রাস হয়। বস্তুর ওজনের আপাত হ্রাস ওই বস্তু দ্বারা অপসারিত কি ওই তরলটার ওজনের সমান হয়, ওই তরলের ওজনের সঙ্গে সমান হয়। এটা হচ্ছে কি আর্কিমিডিসের নীতি। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, বরফ জলে ভাসে কেন? কি হয়? বরফ যখন মানে জল থেকে যখন বরফ হচ্ছে, দেখো জল জমে যখন বরফ হবে বরফের আয়তনটা কি বেড়ে যাবে। বরফের আয়তনটা এই যে জলের আয়তনের থেকে, জলের যে আয়তনটা যদি v1, বরফের আয়তন যদি v হয় তাহলে v2 > v1, বরফের আয়তন বেড়ে যাবে। আমরা কি জানি এখন ঘনত্বের সঙ্গে ঘনত্ব = ভর বাই আয়তন, তার মানে আয়তন বেড়ে যাওয়া মানে ঘনত্ব কমে যাবে। তাহলে বরফের ঘনত্ব জলের থেকে কমে যাবে, সেই জন্য কি হবে, জলের থেকে বরফের ঘনত্ব কম, সেই জন্য কি হবে, বরফ জলে ভাসবে। আচ্ছা, এখানে তারপরের কোশ্চেন আছে, রং করা তুলিকে জলে ডুবিয়ে দিলে আঁশগুলো জড়িয়ে যায় কেন? যখন রং করা তুলিকে আমরা জলে ডোবাবো কি হবে, ওর তুলির মাঝের যে ফাঁকা স্থান সেখানে জল পূর্ণ হয়ে যাবে। এবার পৃষ্ঠটানের জন্য কি হবে, জল তার মুক্ত পৃষ্ঠর ক্ষেত্রফল হ্রাস করার চেষ্টা করবে, ফলে কি আঁশগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। আচ্ছা, তারপরের কোশ্চেন কি, জলে একটি কর্পূরের ছোট টুকরো ফেললে কি হবে? টুকরোটি কি হবে, এদিক ওদিক ছোটাছুটি করবে, কারণ কর্পূরের টুকরোটা যখন জলে দ্রবীভূত হবে, যে অংশটুকু দ্রবীভূত হচ্ছে সেই অংশটাই কি হবে, পৃষ্ঠটান হ্রাস পেয়ে যাবে, আর অন্যদিকের অংশে পৃষ্ঠটান বেশি, ফলে যে বলের তারতম্যের জন্য একবার এদিক একবার ওদিক ও মানে চলাচল করতে থাকবে, এদিক ওদিক যাতায়াত করতে থাকবে পৃষ্ঠটানের কম বেশির জন্য। এরপরের কোশ্চেন আসছে কি, পৃষ্ঠটান কাকে বলে? এগুলো তোমরা সব জানো। কি হবে, পৃষ্ঠটানে কি হয়, অণুগুলোর পারস্পরিক আকর্ষণ বল অণুগুলো নিজের আকর্ষণ বলকে আমরা কি সংশক্তি বলের কারণে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কি করে, সর্বদা কমানোর চেষ্টা করে। আর এই তরলের যে মুক্ত পৃষ্ঠে আমরা যদি একটা রেখা কল্পনা করি, সেই রেখার একক দৈর্ঘ্যে দুদিকে যে বল কাজ করছে, একক দৈর্ঘ্যের উপর দুদিকে যে বল কাজ করছে
সেই বলটাকে আমরা কি বলছি, পৃষ্ঠটান। পৃষ্ঠটানের মাত্রিয় সংকেতটা আগে হয়ে গেছে m⁻²। এরপরে হচ্ছে ধাররেখ ও অশান্ত প্রবাহ কাকে বলে? তাহলে ধাররেখ প্রবাহ হচ্ছে কোনো প্রবাহকালে প্রবাহী যে কোনো ছেদে যে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহের কণার গতিবেগের মান আর অভিমুখ যদি সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে। তাহলে এখানটা অবশ্যই বলতে হবে প্রবাহের কণার গতিবেগের মান আর অভিমুখ এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা বলবো কি প্রবাহ শান্ত বা ধাররেখ। আর অশান্ত প্রবাহ কাকে বলবো? যখন ওই যে সময়ের সাথে সাথে প্রবাহের কণার বেগের মান আর অভিমুখ পরিবর্তিত হবে তাকে অশান্ত প্রবাহ বলে। স্থিতিস্থাপক সীমা এটা আগে বলা হয়েছে, তাও বলছি। তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বলের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বিকৃত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করবে, আর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এই যে বাহ্যিক প্রযুক্ত বলের যে সীমা তাকে আমরা বলছি কি স্থিতিস্থাপক সীমা। এরপরের কোশ্চেন, সান্দ্রতা আর ঘর্ষণের মধ্যে পার্থক্য। সান্দ্র বলটা কোথায় কাজ করে? তরলে। ঘর্ষণ বলটা কঠিনে। আচ্ছা, তরল আর গ্যাসের অণুগুলির মধ্যে যে সংসক্তি বলের জন্য সান্দ্রতা সৃষ্টি হয়। আর এখানে কি হচ্ছে, একটা বস্তু তলের সংস্পর্শে থেকে গতিশীল হলে কি হবে, গতিশীল হওয়ার চেষ্টাকে বাধা দেয়, তখন ঘর্ষণ বলের সৃষ্টি হয়। একটা তলের ওপর একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করছি, তখন কি হবে, তলের বিপরীত দিকে তল দুটোর সংস্পর্শে ঘর্ষণ বলটা কাজ করবে। তার সান্দ্রতাটা সান্দ্র বলটা কি তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, কিন্তু ঘর্ষণ বলটা নির্ভরশীল নয়। হ্যাঁ, আচ্ছা, দুটো পার্থক্য বললেই হবে। এরপরের কোশ্চেন কি আছে, গাছের পাতায় বীজ জমা বৃষ্টি ফোঁটা গোলাকার হয় কেন? এটা তো কি পৃষ্ঠটানের জন্য কি বৃষ্টির ফোঁটা সবসময় কি ক্ষুদ্র, বাইরের ক্ষেত্রফলটা ছোট করতে চায়, ক্ষুদ্রাকৃতি করতে চায়, সর্বনিম্ন করতে চায়। তো সেজন্য কি, যেহেতু গোলাকারের জন্য ক্ষেত্রফল যেটা হয় সেটা সর্বনিম্ন, সেই জন্য গোলাকার ধারণ করে। আচ্ছা, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? তাহলে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ালে তাহলে কি হবে, দ্রুতগামী ট্রেন যখন যাবে তাহলে সেই ব্যক্তিটা আর ট্রেনের মাঝের এখানে যে বাতাস থাকবে সেই বাতাসের বেগ অনেক বেশি হয়ে যাবে। বাতাসের বেগ বেশি হয়ে গেলে আমার যে ওই জায়গাটায় তাহলে গতিশক্তিটা বেশি হয়ে যাবে। এখন গতিশক্তি, চাপ শক্তি আর স্থিতিশক্তি, এই তিনটে যোগফল আমরা জানি ধ্রুবক হয়। এখন গতিশক্তিটা বেড়ে গেলে তাহলে চাপটা কমে যাবে, তাহলে এই ব্যক্তিটা আর ট্রেনটার মাঝের বায়ুর যে চাপটা সেটা কমে যাবে। চাপ যেহেতু কমে যাবে, এই দিকের বায়ুর চাপ বেশি, তাহলে এই বায়ু ব্যক্তিটাকে ঠেলে ওই রেল লাইনের দিকে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ফলে কি এটা দাঁড়ানো উচিত নয়। এরপরের কোশ্চেন কি, তীব্র ঝড়ে অনেক সময় ঘরের চাল উড়ে যায়, কারণ এটাও একই ব্যাপার। তীব্র ঝড়ে কি যে ঘরের চালের উপরে যে বাতাসটা বইছে বেগটা বেশি হওয়ার জন্য, যেহেতু গতিশক্তি, তাপশক্তি আর চাপশক্তি সমষ্টি ধ্রুবক, তাহলে বেগ বেশি মানে গতিশক্তি বেশি, সেই জন্য চাপশক্তি কমে যাবে। তাহলে ওপরে চাপশক্তি কম, এখন ঘরের যে ভিতরের যে বাতাসের চাপ বেশি, তাহলে এই বাতাস নিচে থেকে উপরের দিকে চাপ বেশি প্রয়োগ করার জন্য ছাদটা কি, এই চালটা কি উড়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের 3 নাম্বারের কোশ্চেনগুলো আছে, বড় কোশ্চেন, এগুলো সব তোমরা জানো। এগুলোর জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো। পীড়ন কাকে বলে? পীড়ন প্রতিক্রিয়া যে বল বা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল। বিকৃতি কাকে বলে? বিকৃতি সম্পর্কে ইয়াং গুণাঙ্কের যে সম্পর্কটা y=, এই সম্পর্কটাও প্রতিষ্ঠা করা হয়েছে একটা ভিডিওতে, সেটা দিয়ে দেবো। তারপরে 14 ব্যারোমিটারের গঠন ও নীতি, এটাও বলা হয়েছে একটা ভিডিওতে, আমি দেখিয়ে দেবো, এখানে লিঙ্ক দিয়ে দেবো। এরপরে তরলের ভিতরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা, এটাও করা আছে, সেটা হবে HDG, কারণ ওই তরলের ভিতরে যে একটা আমরা একটা একক ঘনক নিয়ে নিলাম, তার একটা তলের উপর যে রাশিমালা, সেটাই যে জলটা আছে বা যে তরলটা আছে তার ওজনের সঙ্গে সমান। তাহলে ওজন সমান কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভর আবার তরলের আয়তন ইন্টু ঘনত্ব, এখান থেকে এটা করলে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল করে এটা আমরা পাবো। আচ্ছা, এরপরে আসছে সাইফন। সাইফন কি, এর কার্যপ্রণালী, এগুলো আগে করা হয়েছে, সাইফনের ভিডিওটা দেখে নেবে। কার্যপ্রণালী। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে যে ভাসন আর নিমজ্জনের শর্ত, এটাও আমি একটা ভিডিওতে করেছি, সেটাও দেখে নেবে। কারণ কি, যখন প্লবতার বস্তুর ওজন এই দুটো সমান হবে তখন বস্তুটা ভাসছে, আর যখন বস্তুর ওজন বেশি হবে তখন বস্তুটা ডুবে যাবে। এবার বলছে বস্তুটা পূর্ণ নিমজ্জিত অবস্থায় যে যদি ওর এদিকে বস্তুর ওজন আর এদিকে প্লবতা
প্লবতাটা যদি বেশি হয় তখন কি হবে, বস্তুটা পূর্ণ নিমজ্জিত না হয়ে উপরে উঠে যাবে কিছুটা, মানে এই যে এক্সট্রা যে বলটা উপরের দিকে কাজ করছে B1 - W, সেই বলটা ওকে নিচে থেকে উপরে তুলতে সাহায্য করবে, ফলে বস্তুটা আংশিক নিমজ্জিত হবে, তখন ওর যে প্লবতা আর ওজন সমান হবে। আচ্ছা, এরপরের কোশ্চেন, পৃষ্ঠটানের উপর বিভিন্ন বস্তুর প্রভাব। এখানে পৃষ্ঠটানের পড়ানোর সময় বলা হয়েছে উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক, দূষণের সঙ্গে ব্যস্তানুপাতিক, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের উপস্থিত মাধ্যম, এগুলোর সঙ্গে আছে। এরপরে আছে বার্নৌলির নীতি লেখো আর গাণিতিক সমীকরণ। এটাও বার্নৌলির নীতি পড়ার সময় বলা হয়েছে, গাণিতিক সমীকরণটা করা হয়েছে। এটা কি চাপ শক্তি, গতিশক্তি আর আর স্থিতিশক্তি তিনটের সমষ্টি ধ্রুবক, এটা করতে হবে। এরপরের কোশ্চেন আছে কি যে এরপরের কোশ্চেন আছে যে শিশি বা থেকে তেল বা জল ঢাললে সঙ্গে সঙ্গে পড়ে, কিন্তু টমেটো সস বা মধু ঢালতে সময় লাগে। কারণ কি, টমেটো সস বা মধুর যে সান্দ্র বলটা এদের ক্ষেত্রে বেশি, সান্দ্র বলটা টমেটো সস বা মধুর ক্ষেত্রে বেশি, সেই জন্য কি ওটা পড়তে সময় লাগছে, কিন্তু জল বা তেলের ক্ষেত্রে সান্দ্র বলটা কম, সেজন্য ওটা তাড়াতাড়ি পড়ছে। বুঝতে পেরেছো?